আগের দিনের ভিডিওতে আমরা কথা বলেছিলাম অরিজিন অফ ডেমোক্রেসি নিয়ে, কিভাবে এনশিয়েন্ট গ্রিসে ডেমোক্রেসির জন্ম হয়েছিল, কিভাবে সেটা আরও উন্নত হয়, আরও এভলভ করে এবং কিভাবে তার পরিসমাপ্তি ঘটে সেটা নিয়ে আগের দিনের ভিডিওতে আমরা কথা বলেছিলাম। আজকের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা কথা বলবো যে ভারতের যে ডেমোক্রেসি, ভারতের যে গণতন্ত্র সেটা কিভাবে উন্নত হয়েছে, কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা এভলভ করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এভলিউশন অফ ডেমোক্রেসি নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের বহু পরে ভারতীয় সংবিধান রচনা হয় এবং তারও বহু পরে সংবিধান অনুযায়ী দেশ চলতে শুরু করে। সবাই জানো যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তারই আমলে সংবিধান লেখা হয়েছিল এবং তারই আমল থেকে এই গণতন্ত্রের সূচনা হয়েছিল। 1960 সালে অ্যালডাস হাক্সলে তিনি বলেছিলেন যে যতদিন ভারতে নেহেরুর গভর্নমেন্ট রয়েছে, নেহেরুর আধিপত্য রয়েছে, তার সরকার রয়েছে, ততদিন ভারতে গণতন্ত্র টিকে থাকবে। কিন্তু একবার সেটার পতন হলে ভারতে ডিক্টেটরশিপ বা মিলিটারি শাসন শুরু হয়ে যাবে। অথচ স্বাধীনতা পরবর্তী আজকে 70 বছর পেরিয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছ যে কিভাবে ভারত শুধুমাত্র যে ডেমোক্রেটিক রুলকে টিকিয়ে রেখেছে সেটাই নয়, সেটা সারা বিশ্বে এই ডেমোক্রেসির ব্যাপারে একটা বেঞ্চমার্ক সেট করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, চর্চা করব যে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের গণতন্ত্র কিভাবে আরো উন্নত হয়েছে এবং কি কি ঘটনা ঘটেছে এই সময়টাতে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1960 সালে অ্যালডাস হাক্সলে বলেছিলেন যে নেহেরু সরকারের পতনের পর ভারতে আর গণতন্ত্র টিকে থাকবে না। শুধু এটাই নয়, সেই সময়টায় ভারতকে এরকম আরও বহু কথা শুনতে হয়েছে, কারণ ভারতে ডাইভার্সিটি এত বেশি ছিল যে মনে করা হতো কোনোভাবেই ভারতে গণতন্ত্র টিকে থাকতে পারে না, এত ডাইভার্সিটির মধ্যে গণতন্ত্র বা ডেমোক্রেসি টিকে থাকতে পারে না। কিন্তু স্বাধীনতার 70 বছর পরেও দেখতে পাচ্ছ যে ভারতীয় গণতন্ত্র টিকে রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরও শক্ত হয়েছে, আরও মজবুত হয়েছে, নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে সেটা পাল্টে নিয়েছে। ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা সব থেকে অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে ডেমোক্রেটিক স্টেবিলিটি, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হয়েছে, নিজেকে আরও পাল্টেছে, এভলভ করেছে। পার ক্যাপিটা ইনকামের হিসাবে ভারত বিশ্বের তালিকার 147তম অংশে রয়েছে, 147 পজিশনে রয়েছে এবং সাধারণত মনে করা হয় যে ডেমোক্রেসিকে ভালোভাবে চালানোর জন্য, ডেমোক্রেসিকে ঠিকঠাকভাবে টিকে থাকার জন্য একটা দেশের পার ক্যাপিটা ইনকাম খুব ভালো হওয়া দরকার। কিন্তু ভারতের ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। 147 পজিশন এবং হিউজ পপুলেশন হওয়ার পরেও ইন্ডিয়ান ডেমোক্রেসি নিজেকে খুব ভালোভাবেই মেনটেইনড রাখতে পেরেছে। দ্বিতীয়ত, যে দেশে যত বেশি রিলিজিয়াস ডাইভার্সিটি রয়েছে সে দেশে গণতন্ত্র টিকে থাকার সম্ভাবনা ততটাই কম, কারণ একটা মানুষ প্রথমে নিজের কমিউনিটি, নিজের রিলিজিয়ন, নিজের ধর্মের সাথে কানেক্ট করে এবং তারপর সেখান থেকে উঠে আসে একটা দেশ, একটা নেশন, একটা কান্ট্রির কনসেপ্ট। ভারতের ক্ষেত্রে এই রিলিজিয়াস ডাইভার্সিটি বা যদি শুধুমাত্র ডাইভার্সিটির কথাও বলি তাহলে সেটা এতটাই বেশি যে একটা মহাদেশে আমরা যে পরিমাণ ডাইভার্সিটি দেখতে পাই, শুধুমাত্র ভারতের মধ্যে সেই পরিমাণ ডাইভার্সিটি রয়েছে। তাই বহু পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং বহু বিদ্বান পণ্ডিতরা সেই সময়টায় বলেছিলেন যে ভারতে কোনোভাবেই ডেমোক্রেসি টিকিয়ে রাখা পসিবল নয়, কোনোভাবেই সেটা টিকে থাকতে পারে না। কিন্তু ভারত এক্ষেত্রেও সেটা করে দেখিয়েছে। ভারতীয় জনগণ নিজের রিলিজিয়াস, নিজের এথনিক এবং ন্যাশনাল আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছে, 3 ধরনের আইডেন্টিটি হোল্ড করতে পেরেছে, একটা অন্যটার উপর কোনো রকম চাপ সৃষ্টি করেনি, যে কারণে ভারতীয় গণতন্ত্র তার স্টেবিলিটিকে বজায় রাখতে পেরেছে। এছাড়াও ভারতে জাতিগত এবং লিঙ্গ বৈষম্য তো রয়েছে, তারপরেও কিভাবে ভারতে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রয়েছে সেটা একটা বড় প্রশ্ন, কারণ ইনইকুয়ালিটি গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে পরিপন্থী। কিন্তু এত কিছুর পরেও কিছু ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেমন ইলেকশন কমিশন দেশে সুষ্ঠুভাবেই কাজ করে চলেছে, নিজের কাজটা করতে পারছে, পঞ্চায়েত ইলেকশন ছাড়া সমস্ত কাজটা তারা সুষ্ঠুভাবে করতে পারে। তবে সব সময়ের জন্য যে ছবিটা এরকম ছিল সেটা নয়। আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে আজকের বর্তমান সময়কাল অবধি যে জার্নি গণতন্ত্রের সেটা দেখি, তাহলে দেখব যে ভারতীয় গণতন্ত্র বহুবার সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টেছে, নিজেকে শুধরেছে। ডেমোক্রেসির সবথেকে আইডিয়াল ফর্ম হলো লিবারেল ডেমোক্রেসি, কিন্তু ভারতের ক্ষেত্রে যে টার্মটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। কিন্তু এই টার্মটা সব সময়ের জন্য একই থাকেনি, বারবার পাল্টেছে।
প্রধানমন্ত্রী নেহেরুর সময় ভারতে কনজারভেটিভ ডেমোক্রেসির প্রচলন ছিল, যেটা বর্তমান সময়ের ডেমোক্রেসি থেকে সম্পূর্ণ আলাদা। 1950 সালে এই কনজারভেটিভ ডেমোক্রেসি চলার দরুন জনগণের হাতে সরকার নির্বাচনের ক্ষমতা তো ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু কখনোই লিবারেল ডেমোক্রেসিকে সাপোর্ট করেননি, যার ফলে লাইসেন্সিং এবং ইকোনমিক বহু সমস্যা সেই সময়টায় দেখা যায়, সেই সময়টায় সামনে আসে। এরপর প্রধানমন্ত্রী নেহেরু 5 ইয়ার প্ল্যান নিয়ে আসেন, যেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ককে আরও শক্ত, আরও মজবুত করা হয়, রাজ্যের হাতে আরও বেশি করে ক্ষমতা তুলে দেওয়া হয় এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোঅপারেটিভ ফেডারেলিজম বাড়তে থাকে এবং দেশ থেকে দারিদ্রতাকে ঘোচানোর জন্য সেই সময় জমিদারদের থেকে জমি অধিগ্রহণ করা শুরু হয় এবং চাষি বা কৃষক শ্রেণীর মানুষের মধ্যে সেই জমিকে বিলিয়ে দেওয়া শুরু হয়। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী নেহেরুর শাসনকাল বা তার যে কার্যকাল সেই সময়টাকে কনজারভেটিভ বলে মনে করা হয় সেই সময়কার হিসাবে, কারণ চরম দারিদ্রতা থাকার জন্য এই ব্যাপারটার কেউ বিরোধিতা করতে সাহস করেননি। নেহেরুর কনজারভেটিভ ডেমোক্রেসিকেই সবাই মেনে নিয়েছিলেন সেই সময়টায়। যতদিন প্রধানমন্ত্রী নেহেরু বেঁচে ছিলেন ততদিন ভারতে কনজারভেটিভ ডেমোক্রেসি চালু ছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুর পর কংগ্রেসের তরফে পরবর্তী প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী এবং প্রাথমিকভাবে দেখা যায় যে ইন্দিরা গান্ধীও জওহরলাল নেহেরুর দেখানো পথেই হেঁটে চলেছিলেন। তিনিও দেশের দারিদ্রতা এবং ইকোনমিক ইকুয়ালিটিকেই প্রাধান্য দিয়েছিলেন, ফলত তাঁর শাসনকালকেও কনজারভেটিভ ডেমোক্রেসির সময়কালের মধ্যেই ধরা হয়। কিন্তু তারপরেও জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী এই দুইয়ের শাসনকালের মধ্যে বা কার্যকালের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যার মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো ইন্দিরা গান্ধীর সময়কালে দেশ প্রথমবার এমার্জেন্সি দেখেছিল, যেখানে বিচার ব্যবস্থা এবং সংবিধানের যে ক্ষমতা সেটাকে খর্ব করার চেষ্টা করা হয়। এইভাবে ধীরে ধীরে ধাক্কা খেতে খেতে ভারতীয় গণতন্ত্র বা ইন্ডিয়ান ডেমোক্রেসি আরও শক্ত হয়, আরও মজবুত হয় এবং দেশে শক্তিশালী বিরোধী পক্ষ গড়ে উঠতে থাকে, যার আমরা প্রমাণ পাই 1977 সালে প্রথমবার নন কংগ্রেস গভর্নমেন্ট গঠন হয়, কংগ্রেস পরাজিত হয় এবং ভারতীয় গণতন্ত্র ধীরে ধীরে আরও ভাইব্রেন্ট হতে থাকে, আরও শক্তিশালী, আরও মজবুত হতে থাকে ইন্ডিয়ান ডেমোক্রেসি এবং এখান থেকে সঠিক অর্থে ভারতীয় গণতন্ত্র বা ইন্ডিয়ান ডেমোক্রেসির সূচনা হয়। ইন্দিরা গান্ধীর পর কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। তখনও অবধি এরকম একটা অলিখিত নিয়ম ছিল যে শুধুমাত্র আপার কাস্টের মানুষজনই সরকার গঠন করতে পারবে, উঁচু পদে বসতে পারবে। কিন্তু 1980 সাল নাগাদ যখন রাজীব গান্ধী ইলেকশন হেরে যান, তখন প্রথমবার দেশের প্রধানমন্ত্রী পদে ব্যাকওয়ার্ড ক্লাসেসের মানুষেরা জায়গা করে নেয়। মন্ডল কমিশনের সুপারিশে সেই সময়টায় ওবিসিদের জন্য 27% রিজার্ভেশনের ব্যবস্থা করা হয় এবং এই সমস্তটাই হয়েছিল 1989 থেকে 1991 এর মধ্যে, যখন ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টায়। ওবিসিদের জন্য 27% রিজার্ভেশন ভারতীয় গণতন্ত্রে একটা নতুন দিক খুলে দেয়। মন্ডল কমিশনের সুপারিশে 27% রিজার্ভেশন পাওয়ার পর ওবিসিরা নিজেদের ছোট ছোট দল গঠন করতে শুরু করে, ফলে ডিসেন্ট্রালাইজেশন হতে শুরু করে, ভারতের যে একদলীয় শাসন ব্যবস্থা সেটা ভেঙে যায় এবং ধীরে ধীরে বহু আঞ্চলিক দল আত্মপ্রকাশ করতে শুরু করে, উঠে আসতে শুরু করে এবং ভারতের যে গণতন্ত্র সেটা আরও ভাইব্রেন্ট হয়। ফলত দেখা যায় যে বর্তমান সময়ে বিভিন্ন রাজ্যে সেখানকার ছোট ছোট আঞ্চলিক পার্টি জন্মগ্রহণ করেছে। নেহেরু গভর্নমেন্টের সময় থেকে যে ক্লোজড ইকোনমি ভারতে চলে আসছিল সেটাও 1991 সাল নাগাদ যখন পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী হন সেই সময়টাই আমরা শেষ হতে দেখি, যার পেছনে নরসিমহা রাওয়েরও একটা ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পাই। এইটা হওয়ার ফলে দেশে একটা ইকোনমিক লিবারালাইজেশন এবং ডেভেলপমেন্ট শুরু হয়, ডেভেলপমেন্ট হতে দেখা যায় এবং যে লাইসেন্স রাজ চলছিল সেটাও শেষ হয়। ফলে ফরেন ইনভেস্টমেন্ট দেশে আসতে শুরু করে এবং প্রচুর পরিমাণ ক্যাপিটাল মার্কেটে এন্টার করতে শুরু করে, যেটা ভারতীয় গণতন্ত্রের ভিতকে আরও শক্ত করে, আরও মজবুত করে। 1990 এর পর দেশের যে ডেমোক্রেটিক এভলিউশন, গণতান্ত্রিক যে এভলিউশন, সেটা স্ট্যাটিক থেকে ডাইনামিকে পরিবর্তিত হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ডিজিটাইজেশন ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান যে ইকোনমি সেটাকে ট্রান্সপারেন্ট বানিয়েছে, স্বচ্ছ বানিয়েছে। ভোটারদের মধ্যে তাদের পলিটিক্যাল রাইটস, তাদের পলিটিক্যাল অধিকার কী সেটা নিয়ে অ্যাওয়ারনেস বেড়েছে। আমরা যদি 2019-এর জেনারেল ইলেকশনকে নিয়ে নিই তাহলে আমরা দেখব, স্ট্যাটিস্টিক্স দেখব যে 67% ভোটার তাতে অংশগ্রহণ করেছে
এলজিবিটি কিউ কমিউনিটির যে অ্যাকসেপ্টেন্স সেটা ভারতে বেড়েছে। একটা সময় যেখানে এলজিবিটি কিউ কমিউনিটি বা হোমোসেক্সুয়ালিটিকে, স্পেশালি হোমোসেক্সুয়ালিটিকে অপরাধ বলে মনে করা হতো ভারতে, সেটা বর্তমানে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি স্টেট করেছে যে হোমোসেক্সুয়ালিটি কোনো অপরাধ নয়। ভারতীয় গণতন্ত্রে রাজনীতির যতই বাজে প্রভাব থাক, সেটা ডেমোক্রেটিক এভলিউশনকে কখনোই থামিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। কিন্তু তারপরেও ভারতের সমস্ত দেশবাসী আজও সাস্টেন্ড ইকোনমিক ডেভেলপমেন্টের অধিকারী নয়, যেটা চায়না করে দেখিয়েছে এবং উইদাউট ডেমোক্রেসি তারা করে দেখিয়েছে। একই সঙ্গে ভারতীয় গণতন্ত্র বা ইন্ডিয়ান ডেমোক্রেসি দেশের দারিদ্রতাকে পুরোপুরিভাবে ঘোচাতে পারেনি, দূর করতে পারেনি। এভলিউশনের পরেও বর্তমান সময়ে এই সমস্যাগুলো রয়েই গেছে। 1947 সাল থেকে এখনো অবধি দেশ বহু কিছু দেখেছে, বহু কিছু ফেস করেছে, প্রত্যেকবার নতুন কিছু শিখেছে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে। সেটা মানুষের ভোট হোক বা পার্লামেন্টারি কোনো রিফর্ম হোক বা জুডিশিয়ারির কোনো অবদান হোক, সব কিছুই দেশ এবং গণতন্ত্র বা ডেমোক্রেসিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী এই স্পিচ থেকে আমরা সেটা বুঝতে পারি। भारत का पक्ष रखने के लिए मुझे विरोधी दल के नेता के नाते जेनेवा भेजा था और पाकिस्तानी उसे देखकर चमत्कृत रह गए, क्योंकि उनके यहां विरोधी दल का नेता ऐसे राष्ट्रीय कार्य में भी सहयोग देने के लिए तैयार नहीं होता। वो हर जगह अपने सरकार को गिराने के काम में लगा रहता है। ये हमारी परंपरा नहीं है, ये हमारी प्रकृति नहीं है, और मैं चाहता हूं ये परंपरा बनी रहे, ये प्रकृति बनी रहे। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করছি এই ভিডিওটা এবং এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, যেখানে এই ভিডিওটাই আমি কথা বলেছি এসপি মুখার্জিকে নিয়ে, যিনি জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান হওয়ার ব্যাপারে নেহেরু গভর্নমেন্টের তীব্র প্রতিবাদ জানান, তীব্র বিরোধিতা করেন। এবং এই ভিডিওটাই আমি কথা বলেছি ডেমোক্রেসির জন্ম নিয়ে, দ্য বার্থ অফ ডেমোক্রেসি নিয়ে আমি কথা বলেছি। কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওগুলো। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য, আরও কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল নোটিফিকেশনটাকেও অন করে নাও। ধন্যবাদ। শুভ বিজয়া।